গল্পের শুরুতেই আমরা এমন একটা দৃশ্য দেখি যা দেখার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমাদের হিরো ক্রিস জনসন, যাকে দেখে মনে হয় একেবারে সাধারণ একজন মানুষ, কিন্তু তার ক্ষমতা অসাধারণ। সিনটা শুরু হয় একদম টান টান উত্তেজনার মধ্য দিয়ে। একটা স্নাইপার রাইফেল, মানে সেই আমলের 98K মডেলের একটা রাইফেলের নলি সোজা তাক করা ক্রিসের দিকে। ট্রিগার চাপলেই গুলিটা এসে ক্রিসের বুকে লাগতে আর 1 সেকেন্ডও লাগবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিস একদম জমে যায়, যেন সে আগে থেকেই জানতো যে এটা হতে যাচ্ছে। শুধু গুলি নয়, এরপর আমরা দেখি একটা নিয়ন্ত্রণহীন গাড়ি প্রচণ্ড গতিতে পাহাড়ের খাদ বেয়ে তার দিকেই ধেয়ে আসছে। সাধারণ মানুষ হলে ভয়েই হার্ট ফেল করত, কিন্তু ক্রিস, সে চোখের পলকটাও ফেলল না। গাড়িটা যখন তাকে পিষে ফেলার জন্য একদম কাছে চলে এসেছে, ঠিক সেই ন্যানো সেকেন্ডে সে থেমে গেল। তার মাথায় যেন একটা সুপার কম্পিউটার চলছে, যেটা দিয়ে সে সময়ের হিসেব কষছে একেবারে নির্ভুলভাবে। ঠিক কোন মুহূর্তে নিচু হলে গাড়িটা তার চুলের ডগা স্পর্শ করে বেরিয়ে যাবে কিন্তু তাকে মারতে পারবে না, সেটা সে অঙ্ক কষেই বের করে ফেলল। এবং সেই সময় মাথাটা নিচু করল। ভাবুন তো একবার, এটা কোনো সাধারণ ম্যাজিক ট্রিক বা হাত সাফাই নয়, এটা স্রেফ জাদুকরি ক্ষমতা। তাকে জাদুকর না বলে জাদুকরের বাবা বলাই ভালো, কারণ তার এই ট্রিকগুলোর পিছনে কোনো কৌশল নেই, আছে ভবিষ্যৎ দেখার ক্ষমতা। কিন্তু এই অবিশ্বাস্য ক্ষমতার মানুষটির পিছনে কেন মানুষ রাইফেল হাতে বসে আছে? এবার চলুন গল্পটা স্কিপ না করে শুরু থেকে রিক্যাপ করা যাক। একটা মেয়ে বারে বসে আছে। আমাদের সুপার হিরো ক্রিস হুট করেই তাকে বলল, ম্যাডাম, ঠিক 3 সেকেন্ড পর আপনার গলার হাড়টা ছিঁড়ে পড়ে যাবে। মেয়েটা তো হেসেই উড়িয়ে দিল, ভাবল এ আবার কেমন পাগলের প্রলাপ। সে বিশ্বাসই করল না, কিন্তু ক্রিস মনে মনে কাউন্টডাউন শুরু করে দিল। 3, 2, 1। আর ঠিক 1 বলার সাথে সাথে মেয়েটার গলার হাড়টা টুপ করে খুলে টেবিলে পড়ে গেল। মেয়েটার চোখ তো কপালে। আসলে ক্রিসের এই গড গিফটেড বা ঈশ্বরের দেওয়া উপহারটা হলো সে নিজের জীবনের সাথে সম্পর্কিত যে কোনো ঘটনার ঠিক 2 মিনিট পরের ভবিষ্যৎ দেখতে পায়। মানে আগামী 2 মিনিটে তার সাথে কি ঘটবে সেটা সে এখনই টিভিতে সিনেমা দেখার মতো দেখতে পায়। এখন আপনার মনে হতেই পারে, যার কাছে এমন পাওয়ার আছে তার জীবন তো একেবারে মাখনের মতো চলা উচিত, তাই না? টাকার অভাব তো তার থাকাই উচিত নয়। আর সত্যিই তাই, ক্রিস পেশায় একজন ম্যাজিশিয়ান বা জাদুকর, কিন্তু ক্রিসের পকেট যখনই খালি হয় সে সোজা চলে যায় ক্যাসিনোতে। স্লট মেশিনের সামনে গিয়ে দাঁড়ায়, একটু ভবিষ্যৎ দেখে নেয় যে কোন সময় বোতামটা চাপলে জ্যাকপট বাঁধবে। আর বুম, মেশিন থেকে ঝনঝন করে কয়েন পড়তে থাকে। সে সব সময় জিতে, কিন্তু ক্রিস বোকা নয়। সে জানে বেশি জিতলে বা বেশি বড় দান মারলে সে ক্যাসিনো কর্তৃপক্ষের নজরে পড়ে যাবে। আর একটা প্রবাদ আছে না, যে গাছ যত বেশি বড়, ঝড়টা তার উপর দিয়েই আগে যায়। তাই সে খুব সাবধানে ছোট ছোট বাজি ধরে। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, এত সাধারণ থাকার পরেও তার এই অদ্ভুত লাক বা ভাগ্য ক্যাসিনো ম্যানেজারের চোখে পড়ে গেল। ক্যাসিনোর ম্যানেজার আর তার সিকিউরিটি টিম ক্রিসের উপর বাজ পাখির মতো নজর রাখতে শুরু করলো। সিসি ক্যামেরায় তারা জুম করে দেখছে, স্লো মোশনে দেখছে। তারা নিশ্চিত ক্রিস চিটিং করছে, কিন্তু কিছুতেই ধরতে পারছে না ক্রিস কিভাবে চিটিংটা করছে, কারণ সে তো চিটিং করছে না, সে তো নিজের ভবিষ্যৎ দেখছে। এক পর্যায়ে ক্রিস বুঝতে পারে যে তার উপর নজর রাখা হচ্ছে। সে সোজা একটা সিকিউরিটি ক্যামেরার দিকে তাকায়, যেন সে ক্যামেরার ওপাশের লোকদেরই দেখছে। এটা দেখে ম্যানেজারের সন্দেহ আর রইল না। সে সঙ্গে সঙ্গে অর্ডার দেয়, ওকে এক্ষুনি অ্যারেস্ট করো। কিন্তু ক্রিস তো সবার থেকে 2 মিনিট এগিয়ে থাকে। সে অলরেডি দেখে ফেলেছে যে সিকিউরিটি গার্ডরা তার দিকেই আসছে, তাই সে একদম ঠান্ডা মাথায় তার সিগারেটটা নিভিয়ে ফেলল। কাউন্টারে গিয়ে চিপসগুলো ক্যাশ করে টাকাগুলো পকেটে ভরল এবং হাওয়া হওয়ার জন্য তৈরি হয়ে গেল। ঠিক সেই সময় ক্যাসিনোতে এক হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। একজন ডাকাত মুখে মাস্ক পরে বন্দুক হাতে ভিতরে ঢুকে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে গুলি চালানোর জন্য তৈরি, কিন্তু ক্রিস এটা আগেই তার ভীষণে দেখে ফেলেছে। ডাকাতটা ট্রিগার চাপার আগেই ক্রিস বিদ্যুতের গতিতে তার দিকে এমন এক পাঞ্চ মারল যে ডাকাতের হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে গেল। চোখের পলকে সে ডাকাতকে কাবু করে ফেলে।
কিন্তু কপাল খারাপ একেই বলে। ঠিক সেই সময় সিকিউরিটি গার্ডরা সেখানে পৌঁছে যায়, আর তারা ভাবে ক্রিস বুঝি এই ডাকাতেরই সাগরেদ, বা সেই হয়তো ঝামেলাটা করছে। তাদের বোঝানোর মতো সময় ক্রিসের হাতে ছিল না, তাই সে দৌড় দিল। ম্যানেজার তো রেগে আগুন। তিনি ক্যাসিনোর সব গেট বন্ধ করার অর্ডার দেন। কিন্তু ক্রিসকে আটকানো কি এতই সহজ? সে তো পালানোর পুরো ম্যাপটাই নিজের মাথায় 2 মিনিট আগেই সেট করে ফেলেছে। সে জানে কোন গার্ড কোন দিক দিয়ে আসবে। শুরু হলো এক অসাধারণ লুকোচুরি খেলা। প্রথমে ক্রিস হাঁটা শুরু করে। হঠাৎ মনে হয় যেন তার নাক সুরসুর করছে। সে পকেট থেকে রুমাল বের করে নাক মুছতে গিয়ে একটু থামল। ঠিক সেই সময় তার সামনে দিয়ে একটা গার্ড দৌড়ে চলে গেল। যদি সে না থামতো তবে নির্ঘাত ধরা পড়ে যেত। এরপর করিডোরের কোনায় গিয়ে সে লাইটার জ্বালিয়ে একটা সিগারেট ধরালো এবং জুতার ফিতা বাঁধার জন্য নিচু হলো। ঠিক তার মাথার উপর দিয়ে আরেকজন গার্ডের দৃষ্টি চলে গেল। গার্ড তাকে দেখতেই পেল না। এরপর একটা স্লট মেশিনের আড়ালে হেলান দিয়ে সে আরামসে সিগারেটের ধোঁয়া ছাড়ে। আর ঠিক সেই সময় তৃতীয় গার্ডটা পাশ দিয়ে চলে গেল। ক্রিস বারবার তার ঘড়ির দিকে তাকাচ্ছে, কারণ টাইমিংটাই এখানে সবচেয়ে বড় ব্যাপার। চতুর্থ গার্ড যখন দল নিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে সে একটা সরু গলির মধ্যে ঢুকে পড়ে। পঞ্চম গার্ডের সাথে তো তার প্রায় ধাক্কা লেগেই যাচ্ছিল, কিন্তু ক্রিস এমনভাবে গা বাঁচিয়ে সরে গেল যেন সে হাওয়ায় মিলিয়ে গেল। কন্ট্রোল রুমে বসে সিকিউরিটি হেডের তো পাগল হওয়ার দশা। সে স্ক্রিনে সবই দেখছে, কিন্তু কিছুই করতে পারছে না। ক্রিসের পর সোজা রেস্টরুমে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে নিজের জ্যাকেটটা খুলে ডাস্টবিনে ফেলে দেয়। গায়ের শার্টটা একটু ঠিকঠাক করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়, আর পাশ থেকে একটা টুপি তুলে মাথায় পরে নেয়। তারপর এমনভাবে বের হয় যেন সে ক্যাসিনোতে ঘুরতে আসে এক নিরীহ টুরিস্ট। ভেন্ডিং মেশিনের সামনে দাঁড়িয়ে কোক কেনার ভান করে। আর ঠিক তখনই শেষ দুইজন গার্ড হন্তদন্ত হয়ে তার পাশ দিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওরা যখন বুঝতে পারে ভিতরে কেউ নেই, ততক্ষণে ক্রিস মেইন গেট দিয়ে বেরিয়ে গেছে। বাইরে গিয়ে সে টুপিটা ছুঁড়ে ফেলে দেয়। রাস্তার পাশে দাঁড় করানো একটা ছাদ খোলা গাড়িতে লাফিয়ে উঠে পড়ল এবং পিছনে না তাকিয়ে সোজা টান দিল। ক্যাসিনোর ম্যানেজার রাগে ফুঁসছে। সে দেখলো গাড়িটা বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে পুলিশের কাছে গাড়ির নাম্বার প্লেটের রিপোর্ট করে দেয়। পুলিশও দেরি করে না। দেখতে না দেখতেই দুটো পুলিশের গাড়ির সাইরেন বাজিয়ে ক্রিসের পিছু নেয়। ক্রিস গাড়ি চালানোই ওস্তাদ। সে আঁকাবাঁকা পথে গাড়ি চালিয়ে পুলিশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পুলিশও নাচ্ছরবান্দা। তারা কিছুতেই ক্রিসের পিছু ছাড়ছে না। ক্রিস পালানোর চিন্তায় এতটাই মশগুল ছিল যে সে একটা বড় ভুল করে বসে। সে সামনের রাস্তাটা চেক করতে ভুলে যায়। হঠাৎ তার ভীষণে ভেসে উঠল এক ভয়াবহ দৃশ্য। কয়েক সেকেন্ড পর একটা ট্রেনের সাথে তার গাড়ির ধাক্কা লাগবে। ক্রিস দেখল যেই স্পিডে সে যাচ্ছে তাতে ব্রেক কষে লাভ নেই, অ্যাক্সিডেন্ট হবেই। এই ফিউচার দেখার পর তার হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় আছে। সে ডিসিশন নেয় উল্টোটা করার। ব্রেক না কষে ক্রিস এক্সিলেটরে চাপ দেয়। গাড়ির স্পিড এখন 120 পার হয়ে গেছে। ট্রেনের একদম নাকের ডগা দিয়ে সে রেল ক্রসিং পার হয়ে যায়। পুলিশেরা তো আর পাগল নয় যে ট্রেনের নিচে মাথা দেবে। তারা আটকে গেল, আর এই সুযোগে ক্রিস খুব সহজেই তাদের চোখের আড়াল হয়ে গেল। পুলিশের ঝামেলা মিটিয়ে ক্রিস তার এক পুরনো বন্ধু আরভিং এর ডেরায় আসে। আরভিং হলো সেই হাতে গোনা কয়েকজন মানুষদের মধ্যে একজন যে ক্রিসের এই ভবিষ্যৎ দেখার ক্ষমতার কথা জানে। আরভিং তাকে দেখেই সেই পুরনো লেকচার শুরু করে দেয়। তোকে কতবার বলেছি এই পাওয়ার নিয়ে বেশি কারসাজি করবি না, চুপচাপ থাকবি। কিন্তু ক্রিস জানে সে ঝামেলা না খুঁজলেও ঝামেলা তাকে ঠিকই খুঁজে বের করে, যেমনটা এখনই হতে যাচ্ছে। ক্রিস হঠাৎ বলে, দরজাটা খোল, কেউ আসছে। আরভিং অবাক, কিন্তু ক্রিস শান্ত, কারণ সে অলরেডি দেখে ফেলেছে যে FBI এজেন্ট ক্যালি ফ্যারিস আসছেন। ক্যালি ফ্যারিস মেয়েটা কিন্তু বেশ চালাক। সে অনেকদিন ধরেই ক্রিসকে নজরে রেখেছে। কয়েক মাস আগেই ক্রিসের একটা ম্যাজিক শো দেখে ক্যালির খটকা লেগেছিল। তখন সে শিওর ছিল না, কিন্তু ক্যাসিনোর ফুটেজ দেখার পর ক্যালির সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে। ফুটেজে সে দেখেছে কিভাবে ক্রিস কোনো দিকে না তাকিয়ে বুলেটের মতো সিকিউরিটি এড়িয়ে পালিয়েছে। ক্যালি সোজা আরভিং এর ঘরে ঢুকে ক্রিসের মুখোমুখি গিয়ে বসে। সে কোনো ভনিতা না করেই বলল, দেখো বাপু, আমি জানি তুমি কি করতে পারো। ঘটনা হলো একটা টেরোরিস্ট গ্রুপ বা সন্ত্রাসী দল আমেরিকায় একটা নিউক্লিয়ার বোম বা পারমাণবিক বোমা পাচার করছে। বোমাটা এখন দেশেরই কোথাও লুকানো আছে।
আর সেটা ফাটলে লাখ লাখ মানুষ মারা যাবে। এফবিআই সেই বোমাটা কিছুতেই খুঁজে পাচ্ছে না, তাই ক্যালি চায় ক্রিস তার ফিউচার দেখার পাওয়ার দিয়ে এফবিআই কে সেই বোমাটা খুঁজে বের করতে সাহায্য করুক। ক্রিস তো শুনেই না বলে দেয়। সে পরিষ্কার বলে, প্রথমত আমার এই পাওয়ারটা লিমিটেড, আমি শুধু আমার নিজের সাথে সম্পর্কিত ঘটনাই দেখতে পাই, আর সেটাও মাত্র 2 মিনিট পরের। এই বোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমি ওটা দেখতে পারবো না। আর দ্বিতীয়ত, ছোটবেলায় যখন আমি এই ক্ষমতার কথা সবাইকে বলেছিলাম তখন সবাই আমাকে পাগল ভেবেছিল। পুলিশ আমাকে ধরে পাগলাগারদে আটকে রেখেছিল, আমার উপর নানান এক্সপেরিমেন্ট চালিয়েছিল, আর ওসব এনফোর্সমেন্ট বা পুলিশের উপর আমার কোনো বিশ্বাস নেই। আমি তোমাদের কোনো প্রকার সাহায্য করব না। ক্যালি জানতো ক্রিস কিছুতেই রাজি হবে না, তাই সে আগে থেকেই পুরো বিল্ডিং পুলিশ দিয়ে ঘিরে রেখেছে। সে সিগন্যাল দিতেই পুলিশরা দরজার দিকে এগোতে শুরু করে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। ক্যালি এতক্ষণ যা যা বলল আর পুলিশ যে অ্যাটাক করতে যাচ্ছে, এই পুরো ঘটনাটাই আসলে ঘটেনি। এটা ক্রিস তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে নিজের মাথায় সিমুলেট করে নিল। মানে সে দেখে নিল যে সে যদি ক্যালির সাথে কথা বলে তবে শেষমেশ কি হবে। এই প্রিভিউ বা ট্রেলারটা দেখার পর সে বুঝলো এখানে থাকাটা তার জন্য সেফ না। তাই ক্যালি দরজায় নক করার আগেই ক্রিস পেছনের দরজা দিয়ে সটকে পড়ে। ক্যালি যখন ভিতরে ঢুকে তখন সে বুঝতে পারে পাখি ফুরুত। ক্রিস জানালা দিয়ে পালিয়ে পাহাড়ি রাস্তা ধরে হাওয়া হয়ে গেছে। এফবিআই এর হাত থেকে পালিয়ে ক্রিস কিন্তু অন্ধকার গুহায় গিয়ে লুকালো না। পরদিন খুব ভোরেই আবারও তাকে দেখা গেল একটা শান্তশিষ্ট রেস্টুরেন্টে বসে থাকতে। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। ক্রিসকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ নার্ভাস হয়ে আছে। বোঝা যাচ্ছে সে কারোর জন্য অপেক্ষা করছে। আমরা আগেই জেনেছি যে ক্রিস এই ক্ষমতা দিয়ে শুধু 2 মিনিটের ফিউচার দেখতে পায়, কিন্তু একটা মেয়ে যাকে ক্রিস চেনে না, সেই মেয়েটা এই নিয়ম ভেঙে দিয়েছে। ক্রিস অনেক বছর ধরেই স্বপ্নে একটা মেয়েকে দেখছে। স্বপ্নে সে দেখে যে একটা নির্দিষ্ট দিনে ঠিক সকাল 8:09 একটা রেস্তোরাঁয় ওই মেয়েটার সাথে ক্রিসের দেখা হবে। আর আজই হলো সেই দিন। ঘড়ির কাঁটা যখন ঠিক 8:09 পৌঁছায় তখনই রেস্তোরাঁর দরজা খুলে সেই মেয়েটি ঢোকে। ক্রিস তো হা হয়ে তাকিয়ে আছে। এই সেই মেয়ে যে এতদিন তার স্বপ্নে আসছিল। মেয়েটা তার কাছে অচেনা, কিন্তু মনে হচ্ছে কত যুগের চেনা। ক্রিস ঠিক করে নেয় আজই এর একটা হিল্লে করতে হবে। কেন এই মেয়ে তার স্বপ্নে আসে, এর সাথে তার কি কানেকশন, সেটা ক্রিসকে জানতেই হবে। তাই ক্রিস উঠে মেয়েটার দিকে এগিয়ে যায়, কিন্তু সমস্যা হলো মেয়েটার সাথে কথা বলা অত সহজ নয়। ক্রিস প্রথমে নর্মাল হ্যালো হাই দিয়ে শুরু করার চেষ্টা করে। ক্রিস ফিউচারে দেখে যে সে গিয়ে বলছে হাই, আমি ক্রিস, কিন্তু মেয়েটা তাকে পাত্তাই দেয় না। এরপর সে আরেকটু স্মার্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ হয় না। মেয়েটা হয়তো ভাবছে এ কোনো ছেঁচড়া লোক। ক্রিস বারবার তার পাওয়ার ইউজ করে একের পর এক অ্যাপ্রোচ ট্রাই করতে লাগলো। সে একবার এক রকম ভাবে কথা বলে পটানোর চেষ্টা করে। একবার সে একটু বেশি ফ্ল্যাট করতে লাগলো। রেজাল্ট মেয়েটার হাতের থাপ্পড়। আরেকবার সে একটু বেশি সিরিয়াস হলে মেয়েটা তাকে ইগনোর করে। মানে সে বারবার ভবিষ্যৎ দেখছে আর দেখছে যে প্রতিনিয়ত সে রিজেক্টেড হচ্ছে। বেচারা ক্রিস বিশ্ব জয় করতে পারে, কিন্তু একটা মেয়ের সাথে কথা বলতে গিয়ে হিমশিম খাচ্ছে। অনেকবার ট্রাই করার পর যখন সে প্রায় হাল ছেড়ে দিবে ভাবছে, তখনই রেস্তোরাঁয় আরেকটা লোক ঢুকে। লোকটা স্যুট বুট পরা, দেখে মনে হচ্ছে বেশ রাগী আর বদমেজাজি। সে সোজা মেয়েটার কাছে আসে। বোঝা গেল এ হলো মেয়েটার এক্স বয়ফ্রেন্ড বা প্রাক্তন প্রেমিক। তাদের কথাবার্তা খুব দ্রুতই ঝগড়ায় গড়িয়ে যায়। লোকটা মেয়েটার হাত ধরে টানাটানি শুরু করে। ক্রিস বুঝতে পারে এটাই সুযোগ, হিরো হওয়ার পারফেক্ট টাইম। সে উঠে দাঁড়ায় এবং এগিয়ে যায়। ক্রিস ফিউচারে দেখে নেয় যে লোকটা তাকে কিভাবে মারার চেষ্টা করবে, তাই লোকটা ঘুষি মারার আগেই ক্রিস সরে যাচ্ছে। লাথি মারার আগেই সে আটকে দিচ্ছে। ক্রিস লোকটাকে নিয়ে রীতিমতো পুতুল খেলা খেললো। খুব সহজেই তাকে হারিয়ে ক্রিস মেয়েটার দিকে তাকিয়ে ভাবছে এবার একটা ফিল্মি ডায়লগ দিয়ে ইমপ্রেস করবে। কিন্তু ক্রিসের এই হিরোগিরি আর আমি তোমাকে বাঁচালাম টাইপ ভাবটা মেয়েটার একদমই পছন্দ হলো না। মেয়েটা ভাবে এই লোকটা নিশ্চয়ই আগে থেকে প্ল্যান করে এইসব করেছে, বা সে একটু বেশি মাস্তানি দেখাচ্ছে। মেয়েটা তাকে পাত্তা না দিয়েই চলে যেতে চায়।
ক্রিস বুঝতে পারে গায়ের জোর বা হিরোগিরি দেখিয়ে এই মেয়েকে পটানো যাবে না, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। সে আবারও টাইম রিওয়াইন্ড করে, মানে মনে মনে এই সবই তার কল্পনা বা সবই সে মনে মনেই দেখছে। এবার যখন ওই এক্স বয়ফ্রেন্ড ক্রিসকে মারতে আসলো, ক্রিস নিজেকে ডিফেন্ড করলো না। সে ইচ্ছে করেই লোকটার একটা ঘুষি সোজা নিজের মুখে নিল। উফ, প্রচন্ড ব্যথা, কিন্তু প্ল্যানটা কাজ করলো। ক্রিসকে মার খেতে দেখে মেয়েটার মনে মায়া জন্মায়। সে ছুটে এসে লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে পুলিশ ডাকার হুমকি দেয়। মেয়েটার এক্স বয়ফ্রেন্ড ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটা তখন ক্রিসের কাছে এসে তার খোঁজ খবর নিল। যাক বাবা, অবশেষে সিম্প্যাথি কার্ড কাজে লেগেছে। মেয়েরা আসলে খুব ইমোশনাল হয়। মারপিট করে যা পাওয়া যায় না, একটু মার খেয়ে তার চেয়ে আরো বেশি অ্যাটেনশন পাওয়া যায়। এটা ক্রিস হাড়ে হাড়ে টের পেল। কথায় কথায় ক্রিস মেয়েটার নাম জেনে নেয়। তার নাম লিজ। লিজ ক্রিসকে ধন্যবাদ দেয় এবং অফার করে বলে যে ক্রিস চাইলে লিজ তাকে লিফট দিতে পারে। ক্রিস মনে মনে তো এটাই চাইছিল। সে এক লাফে রাজি হয়ে গেল, কিন্তু গাড়িতে ওঠার পর সে এক বিশাল সারপ্রাইজ জানতে পারে। লিজ আসলে কয়েকশো মাইল দূরে অ্যারিজোনার দিকে যাচ্ছে। ক্রিস তো ভাবল বেশ একটা লং ড্রাইভ হবে, কিন্তু লিজ কোথায় যাচ্ছে জানেন? সে যাচ্ছে একটা নেটিভ আমেরিকান রিজার্ভেশনে, যেখানে সে ভলেন্টিয়ার টিচার হিসেবে কাজ করে। মানে সে দুস্থ বাচ্চাদের পড়ায়। সপ্তাহে 2 বার সে সেখানে যায়। সাথে করে নিয়ে যায় বই, খাতা, পেন্সিল আর বাচ্চাদের জন্য অনেক উপহার। রাস্তায় যেতে যেতে তারা একে অপরের সাথে পরিচিত হতে লাগে। ক্রিস দেখল লিজ মেয়েটা শুধু দেখতেই সুন্দরী নয়, তার মনটাও অসম্ভব ভালো। তারা যখন সেই রিজার্ভেশনে পৌঁছায়, ক্রিস দেখে বাচ্চারা লিজকে দেখে কতটা খুশি। একটা ঝর্ণার নিচে দাঁড়িয়ে বাচ্চাদের সাথে হাসাহাসি করছে লিজ। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো এক দেবী। ক্রিস মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারল কেন এই মেয়েটা তার স্বপ্নে আসতো। এই মেয়েটা অনেক স্পেশাল। লিজের এই ভালো মানুষই আর সরলতা দেখে ক্রিস, যে কিনা সারা জীবন পালিয়ে বেরিয়েছে আর মানুষকে সন্দেহ করেছে, সেও একটু একটু করে প্রেমে পড়ে গেল। কিন্তু প্রেম কি আর এত সহজে হয়? মাঝে মাঝে লিজ ও ক্রিসকে একটু সন্দেহের চোখে দেখছে। ক্রিস কেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে? ক্রিস তখন পরিস্থিতি হালকা করার জন্য ছোটখাটো ম্যাজিক দেখাতে শুরু করে। আজ একটা বাচ্চার বার্থডে ছিল। ক্রিস সেখানে গিয়ে এমন একটা ম্যাজিক দেখায় যে বাচ্চা তো বটেই, লিজও হেসে ফেলল। এই হাসিটাই ক্রিসের জন্য সবকিছু। সে বুঝে নেয় লিজের মনের বরফ গলতে শুরু করেছে। সন্ধ্যার দিকে আবহাওয়া খারাপ হতে শুরু করে। ঝুমঝুমিয়ে বৃষ্টি নামে। তারা বাধ্য হয়ে রাস্তার ধারের একটা মোটেলে থামল, কিন্তু কপাল খারাপ, মোটেলে মাত্র একটা রুমই খালি ছিল। লিজ একটু আনকমফোর্টেবল ফিল করে, কিন্তু ক্রিস তো একজন জেন্টেলম্যান। সে বলে, কোনো সমস্যা নেই, তুমি রুমে থাকো, আমি গাড়িতেই রাত কাটিয়ে দিব। ক্রিসের এই স্যাক্রিফাইস বা ত্যাগ দেখে লিজের মনে তার জন্য শ্রদ্ধা আরো বেড়ে গেল। সে ক্রিসকে বিশ্বাস করতে শুরু করে। সেই রাতে দুইজনই হয়তো ঘুমায়নি। মনের মধ্যে ঝড় চলছে, কিন্তু কেউ কাউকে কিছু বলে না। সেই ঝড়ের রাতে ক্রিস গাড়িতেই ঘুমায়। সকালটা শুরু হলো এক জাদুকরী মুহূর্ত দিয়ে। লিজ শাওয়ার নিয়ে টাওয়েল পেঁচিয়ে বের হতেই দেখে ক্রিস তার জন্য অপেক্ষা করছে। ক্রিস কিন্তু সাধারণ গুড মর্নিং বলার পাত্র নয়। সে তার হাতের জাদুকরি কারসাজি দিয়ে আগুন জ্বালিয়ে একটা ফ্ল্যাশ তৈরি করে, আর সেই আগুন একটা সুন্দর দৃশ্যে পরিণত হয়ে লিজের মনটা আরো গলিয়ে ফেলল। লিজ ভাবছে হয়তো এই লোকটাই তার জন্য পারফেক্ট। এরপর তারা একে অপরের অনেক কাছাকাছি আসে, তারা ইন্টিমেট হয়। কিন্তু ক্রিস আর লিজ যখন মোটেলে নিজেদের মতো সময় কাটাচ্ছিল, তখন তারা জানতো না যে বাইরে এফবিআই এজেন্ট ক্যালি ফেরিস পুরো এলাকাটা দাবার বোর্ডের মতো সাজিয়ে ফেলেছে। ক্যালি জানে ক্রিসকে ধরা অতটা সহজ নয়, তাই সে এমন এক জাল বিছিয়েছে একটা মাছি গলে বেরোনোরও সাধ্য নেই। মোটেলটা ঘিরে ফেলেছে শত শত ফেডারেল এজেন্ট, কিন্তু ক্যালি সরাসরি ক্রিসের উপর ঝাঁপিয়ে পড়ে না। সে টার্গেট করলো লিজকে। লিজ যখন সকালে ব্রেকফাস্ট আনার জন্য বাইরে বের হয়, তখন ক্যালি তাকে ছো মেরে একটা গাড়িতে তুলে নেয়। লিজ তো ভ্যাবাচাকা খেয়ে গেল। এ কি কাণ্ড! ক্যালি নিজের ব্যাজ দেখিয়ে লিজকে বোঝাতে শুরু করে যে সে যাকে ভালোবাসছে সেই ক্রিস আসলে একটা সাইকো।
একজন বিপজ্জনক অপরাধী। ক্যালি খুব চালাক। সে জানতো শুধু মুখে বললে লিজ বিশ্বাস করবে না, তাই সে লিজকে ক্যাসিনোর সেই ফুটেজটা দেখায় যেখানে ক্রিস একটা বন্দুক হাতে ছুটছে। ফুটেজটা এমনভাবে দেখানো হলো ক্রিসই সেখানে হামলা করছে। লিজের সরল মনে সন্দেহর দানা বেঁধে গেল। এফবিআই এর মতন একটা সংস্থা যখন বলছে, তখন কি আর মিথ্যে হতে পারে? লিজের এই কনফিউশনের সুযোগ নিয়ে এজেন্ট আল লিজের হাতে ধরিয়ে দিল একটা ছোট্ট শিশি। এতে ছিল ঘুমের ওষুধ বা ওই জাতীয় কিছু। লিজকে বলা হলো এটা ক্রিজের জুস বা পানীয়তে মিশিয়ে দিতে হবে। প্ল্যানটা সিম্পল, ওষুধ খাওয়ার 5 মিনিটের মধ্যেই ক্রিস অজ্ঞান হয়ে যাবে, আর তখনই এফবিআই তাকে অ্যারেস্ট করবে। লিজকে বলা হলো এটা দেশের মঙ্গলের জন্য, এমনকি ক্রিসের ভালোর জন্যই করা হচ্ছে। বেচারা লিজ, সে কি করবে বুঝে উঠতে পারছিল না। কিন্তু গল্পের টুইস্ট এখানেই শেষ হয় না। এফবিআই যখন ক্রিসকে ধরার জন্য ওত পেতে আছে, তখন তাদের উপর নজর রাখছে আরো ভয়ঙ্কর একটা দল, সেই নিউক্লিয়ার বোমা পাচারকারী টেরোরিস্ট গ্রুপ। তারা এতদিন ধরেই এফবিআই এর মুভমেন্ট ট্র্যাক করছিল। টেরোরিস্ট লিডার বুঝতে পেরেছে এফবিআই এমন একজনকে খুঁজছে যার মধ্যে ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। প্রথমে সে বিশ্বাস করতে চায়নি, ভাবছিল এইসব গাঁজাখুরি গল্প। কিন্তু এফবিআই এর এই তোড়জোড় দেখে তখন সে বুঝতে পারে ডাল মে কুছ কালা হে। তাই সে রিস্ক নিতে চায় না। তাই সে ওই মডেলের দিকে নিজের একদল প্রফেশনাল খুনি পাঠিয়ে দেয়। তাদের অর্ডার সিম্পল, এফবিআই অ্যারেস্ট করার আগেই ক্রিসকে শেষ করে দাও। এদিকে লিজ দুরু দুরু বুকে মডেলে ফিরে আসলো, তার হাতে সেই ওষুধের শিশি। সে কি ক্রিসকে ধোকা দেবে নাকি বিশ্বাস করবে? সে কাপা কাপা হাতে জুসের গ্লাসে ওষুধটা মেশায়, কিন্তু সে জানে না যার জন্য সে এই ফাঁদ পাচ্ছে সে তো 2 মিনিট আগে থেকেই এই দৃশ্য দেখে ফেলেছে। ক্রিস জানে লিজ কি করতে যাচ্ছে। লিজ যখন জুসের গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে, ক্রিস পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। ক্রিস লিজের হাত থেকে জুসটা নিয়ে খেতেই যাবে। লিজ আর অভিনয় চালিয়ে যেতে পারল না, তার বিবেকে বাঁধল। সে ক্রিসকে জড়িয়ে ধরে আর গড় গড় করে সব সত্যি বলে দেয়। লিজ বলল এফবিআই তাকে কি বলেছে, তাকে দিয়ে কি করাতে চেয়েছে। ক্রিস কিন্তু রাগ করে না, সে একটা শব্দও করল না। সে টিভির ভলিউম বাড়িয়ে দেয় যাতে ঘরের ভেতরের কোনো কথা বাইরের কোনো আড়ি পাতা যন্ত্রে ধরা না পড়ে। এরপর সে যা করল তা এক কথায় মাস্টার স্ট্রোক। সে লিজের হাতে থাকা ড্রাগ মেশানো জুসের গ্লাসটা সরিয়ে হুবহু দেখতে আরেকটা ভালো জুসের গ্লাস নেয়। তারপর জানালা দরজা খুলে ব্যালকনিতে গিয়ে এমনভাবে জুসটা খায় যেন কিছুই হয়নি। এটা ছিল এফবিআইকে ধোকা দেওয়ার একটা অভিনয়। ক্যালি আর তার টিম দূরবীন দিয়ে দেখছে ক্রিস জুস খাচ্ছে। তারা ভাবছে ব্যাস কাজ হয়ে গেছে, আর 5 মিনিট পরেই বাঘ আমাদের খাঁচায় বন্দি হবে। কিন্তু এই 5 মিনিটই ছিল ক্রিসের তুরুপের তাস। সে ঘরের ভেতরে লিজকে বসায়, লিজকে বোঝায় যে সে পাগল নয়, সে সত্যি ফিউচার দেখতে পায়। লিজ প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু ক্রিস তাকে প্রমাণ দিয়ে দিল। সে ঠিক ঠিক বলে দিল লিজ এখন কি ভাবছে বা পরের সেকেন্ডে কি ঘটবে। নিজের চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখে লিজের মনে আর কোনো খটকা থাকলো না। ক্রিস তখন লিজের হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়, সেটাতে কিছু ইনস্ট্রাকশন লেখা ছিল। ক্রিস বলে লিজ ঠিক 45 সেকেন্ড পর এই কাজগুলো তুমি করবে, একটুও দেরি করো না। এরপর ক্রিস লিজকে সেফ রাখার জন্য নিজেই ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। তার উদ্দেশ্য ছিল এফবিআই এজেন্টদের নিজের দিকে টেনে নেওয়া, যেন লিজের কোনো ক্ষতি না হয়। এফবিআই ভ্যানে বসে ক্যালি দেখে ক্রিস পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামছে। সে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। ওষুধ তো কাজ করার কথা ছিল। সে চিৎকার করে সবাইকে অর্ডার দিল ক্রিসকে ধরার জন্য। শুরু হলো এক বিশাল ধাওয়া পাল্টা ধাওয়া। ছদ্মবেশে থাকা এজেন্টরা ঝোপঝাড় থেকে বেরিয়ে ক্রিসের পিছনে ছুটতে শুরু করে। ক্রিস দৌড়াচ্ছে আঁকাবাঁকা পাহাড়ের পথ ধরে। সে জানে কোথায় পা ফেললে সে স্লিপ খাবে আর কোন পথ দিয়ে গেলে সে গুলি থেকে বাঁচবে। হঠাৎ করে তার ভীষণে ভেসে উঠল এক ভয়াবহ দৃশ্য। সে দেখল একটু সামনেই এক টেরোরিস্ট স্নাইপার লুকিয়ে আছে। সে এখনই ট্রিগার চাপবে। বাস্তব জগতে ক্রিস দৌড়াতে দৌড়াতে হুট করে মাথাটা একটু ডান দিকে কাত করে নিল। ঠিক সেই মুহূর্তে স্নাইপার বুলেটটা বাতাস চিরে তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। স্নাইপার তো টেলিস্কোপে চোখ রেখে হা হয়ে গেল। এ কেমন মানুষ
গুলি করার আগেই সরে যায়। এদিকে ঘড়ির কাঁটায় ঠিক ৪৫ সেকেন্ড পার হতেই লিজ অ্যাকশনে নামল। ক্রিসের চিরকুটে লেখা ছিল, গাড়ি স্টার্ট দাও, গিয়ার ফেলো এবং গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ো। লিজ ঠিক তাই করল। ড্রাইভারহীন গাড়িটা গড়িয়ে ধাক্কা মারল বিশাল এক পানির ট্যাঙ্কি বা ওয়াটার ওয়্যারে। আর অমনি শুরু হলো এক ঝড়। ওয়াটার টাওয়ার ভেঙে পড়ল, আর তার ধাক্কায় পাহাড়ের উপর স্তূপ করে রাখা বড় বড় কাঠের গুঁড়িগুলো গড় গড় করে নিচে পড়তে শুরু করে, যেন পাহাড় ধসে পড়ছে। এই কাঠের লগগুলোই ধেয়ে এলো এফবিআই এজেন্টদের দিকে। তাদের রাস্তা ব্লক হয়ে গেল। কেউ কেউ তো প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছিটকে পড়ে। ক্রিস কিন্তু এই ধসের হাত থেকে বাঁচার রাস্তা আগে থেকেই ম্যাপ করে রেখেছিল। সে লগের ফাঁক ফোকর দিয়ে গলে নিচে নেমে আসে। কিন্তু নিচে নামতেই সে দেখল ক্যালি প্যারিস তার জন্য বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় ওপর থেকে গড়িয়ে আসা বিশাল সব যন্ত্রপাতি আর কাঠের স্তূপ ক্যালির দিকে ধেয়ে আসছিল। ক্যালি বুঝতে পারল পালানোর পথ নেই। সে মৃত্যু নিশ্চিত জেনেও বন্দুক নামিয়ে চোখ বন্ধ করে ফেলে। সে ভাবছিল এই শেষ। কিন্তু ক্রিস তো হিরো, সে কি আর কাউকে মরতে দিতে পারে? যদিও ক্যালি তার শত্রু, তবুও ক্রিস তাকে বাঁচায়। কিন্তু হায়, ক্যালি কি সেই দয়া মনে রেখেছিল? একদম না। ক্যালি ক্রিসের প্রাণ বাঁচানোর প্রতিদান দিল তাকে অ্যারেস্ট করে। ক্রিসের জায়গা হলো এক গোপন চেম্বারে। তাকে একটা কাঠের শক্ত চেয়ারে বেঁধে রাখা হলো। তার চোখের পাতায় জোর করে খুলে রাখা হলো একটা যন্ত্র দিয়ে, আর তার সামনে চালিয়ে দেওয়া হলো একের পর এক টিভি চ্যানেল। ক্যালির উদ্দেশ্য পরিষ্কার, শহরের লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে হলে ক্রিসকে দিয়ে সেই নিউক্লিয়ার বোমাটা খুঁজে বের করতেই হবে। তাই সে ক্রিসকে বাধ্য করছিল ফিউচার দেখতে। ক্রিসের উপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করা হলো। ক্রিস যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু সে হাল ছাড়ল না। সে তার ক্ষমতার শেষ বিন্দু দিয়ে ফিউচার স্ক্যান করতে লাগলো। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল এক ভয়াবহ দৃশ্য। সে দেখল সন্ধ্যা ৬টার খবরের চ্যানেল। ব্রেকিং নিউজ দেখাচ্ছে, লোকেশন একটা পার্কিং গ্যারেজ, আর সেখানে জিম্মি হয়ে আছে লিজ। লিজের শরীরে বাঁধা আছে বিস্ফোরক বা বোম ভেস্ট। টেররিস্ট তাকে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করছে। এরপরই দৃশ্যটা আরো ভয়াবহ হয়ে উঠল। বোম স্কোয়াড সেখানে পৌঁছানোর চেষ্টা করছে, আর ঠিক তখনই বুম, একটা বিশাল বিস্ফোরণে সব কিছু উড়ে গেল। এই ভীষণটা দেখার পর ক্রিস আর স্থির থাকতে পারে না। তার হার্টবিট বেড়ে গেল। সে বুঝতে পারে যদি সে এখনই কিছু না করে তবে লিজ মারা যাবে। এতক্ষণ সে দেশকে বাঁচানোর জন্য মোটিভেশন পাচ্ছিল না, কিন্তু এখন লিজের জীবন বাঁচাতে সে যে কোনো মূল্যে যা কিছু করতে রাজি। সে ক্যালিকে বলল, আমি তোমাদের সাহায্য করব, তবে শর্ত একটাই, লিজকে বাঁচাতে হবে। ক্যালি আর ক্রিস দলবল নিয়ে ছুটল সেই পার্কিং গ্যারেজের দিকে, যেটা ক্রিস তার ভিশনে দেখেছিল। সেখানে পৌঁছে ক্রিস তার ক্ষমতার ব্যবহার করে সম্ভাব্য সব ফিউচার দেখতে লাগলো। সে চেক করতে লাগলো কোন গাড়িটা বা কোন ক্লু তাদের টেররিস্টদের কাছে নিয়ে যাবে। সে ফিউচারে দেখলেও একটা বিশেষ গাড়ি সেখান দিয়ে যাচ্ছে। ক্রিস গাড়ির লাইসেন্স প্লেটটা নোট করে নিল। এফবিআই এর টেকনোলজি দিয়ে মুহূর্তের মধ্যেই সেই প্লেটটা ট্র্যাক করা হলো। জানা গেল সেটা টেররিস্টদের হাইড আউটের দিকেই গেছে। এফবিআই সেই ডেরায় হানা দেয়। টেররিস্টরা তখন গ্যারেজের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা একদমই প্রস্তুত ছিল না এই আক্রমণের জন্য। শুরু হলো ধুমধুমার গুলাগুলি। কিন্তু এফবিআই এর সাথে আজ আছে স্বয়ং যমদূত। ক্রিস তাদের গাইড করছে। ডান দিক থেকে দুজন আসছে, কোনায় একজন লুকিয়ে আছে। এফবিআই এজেন্টরা ক্রিসের নির্দেশ মতন গুলি চালাচ্ছে আর তাদের শত্রুদের খতম করছে। কোনো প্রকার অ্যাম্বুশ বা চোরাগুপ্ত হামলা আজ কাজে আসছে না। ক্রিস যেন ভিডিও গেম খেলছে, যেখানে সে জানে এনিমি কোথায় থাকবে। টেররিস্টদের লিডার অবস্থা বেগতিক দেখে লিজকে বগলে করে পিছনের দরজা দিয়ে পালায়। সে সোজা গেল ডক বা বন্দরের দিকে। সেখানে একটা বিশাল জাহাজের ভিতর সে নিজেকে ব্যারিকেড দেয়। ক্রিসও নাছোড়বান্দা। সে নেভি গার্ড নিয়ে তার পিছু করে। জাহাজের ভিতরটা ছিল একটা গোলকধাঁধা, আর টেররিস্ট সেখানে লাইট সেন্সিটিভ C4 বিস্ফোরক লাগিয়ে রেখেছিল, মানে একটু আলো পড়লেই বুম। কিন্তু ক্রিস তো ওস্তাদ। সে অলরেডি ভিশনে দেখে নিয়েছে কোথায় পা রাখলে বোমা ফাটবে।
সে টিমকে এমনভাবে গাইড করলো যেন সে এই জাহাজে ছোট থেকে বড় হয়েছে। একেবারে একটা সরু করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ক্রিস দেখল তার বুকে গুলি লেগেছে। সে যন্ত্রণায় লুটিয়ে পড়ছে। এটা কিন্তু বাস্তবে ঘটেনি, এটা ছিল তার ভিশন। সে দেখল যে যদি সে সোজা যায় তবে লুকিয়ে থাকা স্নাইপার তাকে মারবে। তাই বাস্তবে সে থামল এবং টিমকে ইশারা দিল স্নাইপারের ট্রিগার চাপার আগে টিমের গুলিতে ভবলীলা সাঙ্গ করতে হবে। এখানেই ক্রিসের ক্ষমতার আসল রূপটা আমরা দেখি। তার ক্ষমতা শুধু ভবিষ্যৎ দেখা নয়, এটা হলো সিমুলেশন। সে নিজের মনের ভেতর একই সাথে হাজারটা ভার্সন তৈরি করতে পারে। ধরুন একটা গেট দিয়ে ঢুকলে কি হবে। ক্রিস 1 ঢুকলো এবং মারা গেল। ক্রিস 2 জানালা দিয়ে উকি দিয়ে ভেতরে দেখল কেউ নেই। এই হাজারটা সম্ভাবনা দিয়ে যেটা নিরাপদ, আসল ক্রিস সেই পথটাই বেছে নেয়। ব্যাপারটা অনেকটাই কম্পিউটারে গেম খেলার মতো, যেখানে বারবার মরে গিয়েই আপনি শিখে যান কোন পথ দিয়ে গেলে লেভেল পার করা যাবে। ক্রিস নিমিষের মধ্যেই পুরো জাহাজের ম্যাপ আর শত্রুদের পজিশন নিজের মাথায় সেট করে ফেলল। অবশেষে ক্রিস একটা সিমুলেশন ভার্সনে খুঁজে পেল লিসকে। আসল ক্রিস ক্যালিকে নিয়ে সেখানে পৌঁছে গেল। টেরোরিস্ট লিডার তখন লিসকে গান পয়েন্টে ধরে রেখেছে। সে ভাবল সে হয়তো জিতে যাবে, কিন্তু ক্রিসের সামনে কি তার চালাকি চলে? ক্রিস এমন এক পজিশন নিয়ে দাঁড়ায় বা এমন এক ডিস্ট্রাকশন তৈরি করে যে লিডার কনফিউজ হয়ে গেল। সে গুলি করার চেষ্টা করে, কিন্তু তার আগেই ক্যালির নিখুঁত নিশানা তাকে ধরাশায়ী করল। লিডার খতম। লিসকে উদ্ধার করা গেল। মনে হচ্ছে হ্যাপি এন্ডিং, তাই না? তারা দৌড়ে গেল সেই কন্টেনারের কাছে যেখানে নিউক্লিয়ার বোমাটা থাকার কথা। কন্টেনার খোলা হলো। সবার বুক ধুকপুক করছে। কিন্তু হায়, কন্টেনার খালি, বোমা সেখানে নেই। ক্রিস আর ক্যালি একে অপরের দিকে তাকায়। তাহলে বোমা কোথায়? ক্রিসের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে আসলে একটা ভুল করেছে। সে শুধু লিসকে বাঁচানোর দিকে ফোকাস করেছিল, কিন্তু আসল থ্রেটটা সে মিস করে গেছে। বোমাটা অলরেডি মুভ করা হয়েছে। হঠাৎ ক্রিস জানালা দিয়ে বাইরে তাকায়। কয়েক কিলোমিটার দূরে শহরের মাঝখানে একটা তীব্র আলোর ঝলকানি। মাশরুম ক্লাউড বা ব্যাঙের ছাতার মতো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আকাশে উঠছে। পুরো শহরটা চোখের পলকে ছাই হয়ে যাচ্ছে। ক্রিস অসহায়ভাবে তাকিয়ে দেখল তার চোখের সামনে সবটা শেষ হয়ে গেল। আমরা দেখলাম সেই ভয়াবহ দৃশ্য। বোমা ফাটল, আগুনের গোলা ধেয়ে আসছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। ক্রিসের অসহায় দৃষ্টি, লিসকে বাঁচাতে না পারার যন্ত্রণা, সব মিলিয়ে এক চূড়ান্ত ট্র্যাজেডি। দর্শক হিসেবে আপনি হয়তো ভাবছেন, ইস, সব শেষ হয়ে গেল, এফবিআই এত কিছু করেও বাঁচাতে পারল না। কিন্তু ঠিক তখনই চোখের পলকে দৃশ্যপট পাল্টে গেল। হঠাৎ করেই ক্যামেরা ফোকাস করল ক্রিসের মুখের উপর। সে ধর্মর করে জেগে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। সে এদিক ওদিক তাকালো। সে কোথায় আছে? কোথায় সেই জাহাজ? কোথায় সেই নিউক্লিয়ার বিস্ফোরণ? কোথায় সেই এফবিআই এর চেম্বার? কিছুই নেই। সে শুয়ে আছে সেই মটেলের বিছানায় যেখানে সে লিজের সাথে ছিল। পাশে তাকিয়ে দেখল লিজ শান্তিতে ঘুমাচ্ছে। জানালার বাইরে তাকিয়ে দেখল সকালের রোদ ঝলমল করছে। পাহাড়গুলো যেমন ছিল ঠিক তেমনই আছে। কোনো ধ্বংসলীলা নেই, কোনো আগুন নেই। এই মুহূর্তটাতেই আপনার মাথা ঘুরে যাবে। এতক্ষণ ধরে আমরা যা দেখলাম, ক্রিসের ওই এফবিআই এর হাত থেকে পালানো, পাহাড়ে সেই স্নাইপারের গুলি এড়ানো, ওয়াটার টাওয়ার ভেঙে এফবিআইকে আটকানো, তারপর ধরা পড়া, সেই টর্চার সেলে বসে ফিউচার দেখা, লিসকে জিম্মি করা, পার্কিং লটের অভিযান, জাহাজে সেই তুমুল লড়াই এবং সবশেষে সেই নিউক্লিয়ার বিস্ফোরণ। এই সব, আমি আবারও বলছি, এই সব কিছুই ছিল একটা ভিশন। বাস্তবের কোনোটাই ঘটেনি। ভাবা যায়, ক্রিস তার বিছানায় শুয়ে শুয়েই পুরো একটা দিনের ঘটনাই দেখে ফেলেছে। আমরা জানতাম ক্রিসের ক্ষমতা শুধুই 2 মিনিটের ফিউচার দেখতে পাওয়া, কিন্তু লিজের ভালোবাসায় বা লিজের উপস্থিতিতে তার এই ক্ষমতায় এক অদ্ভুত চেঞ্জ হয়ে গেছে।
লিজের সাথে থাকার কারণে তার এই 2 মিনিটের সিমুলেশন এখন কয়েক গুণ বেড়ে গেছে। সে এখন পুরো 24 ঘন্টা বা তারও বেশি সময়ের ভবিষ্যৎ একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পায়। ব্যাপারটা আরেকটু ভেঙে বলি, ক্রিস যখন মটেলে শুয়েছিল সে মনে মনে ক্যালকুলেট করছিল, যদি আমি এখন এফবিআই এর হাতে ধরা দেই তাহলে কি হবে, যদি আমি পালাই তাহলে কি হবে। সে তার মনে মনে পুরো একটা সিমুলেশন রান করেছে। সে দেখেছে সে যদি লিজকে ছাড়া পালায় তাহলে লিজ এফবিআই এর হাতে হ্যারাসড হবে। তারপর এফবিআই তাকে ধরবে, তাকে জোর করে ফিউচার দেখতে বাধ্য করবে। তারপর তারা টেরোরিস্টদের পিছু নেবে। কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে, মানে বোমাটা যেই জাহাজ থেকে সরিয়ে ফেলা হয়েছে সেটা খেয়াল না করার কারণে শেষমেশ পুরো শহরটা ধ্বংস হয়ে যাবে। এই যে ব্যাড এন্ডিং বা খারাপ সমাপ্তি, এটা সে তার ভিশনে দেখে নিল। এই ভিশনটা দেখার পর ক্রিস একটা বিশাল সত্য উপলব্ধি করে। সে বুঝতে পারে সে যদি ওই পথে পা বাড়ায় তাহলে ধ্বংস অনিবার্য। সে তার একটা ভুল ভবিষ্যতে দেখে ফেলেছে, আর যেহেতু সে ভবিষ্যৎটা দেখে ফেলেছে তাই সে সেটা বদলাতেও পারবে। এটাই তার ক্ষমতার আসল সৌন্দর্য। সে জানে পাহাড়ের কোন কোনায় স্নাইপার লুকিয়ে আছে, সে জানে এফবিআই এজেন্ট ক্যালি ফেরিস কোথায় বসে আছে, সে জানে টেরোরিস্টরা কোথায় বোমাটা লুকিয়ে রেখেছে এবং কখন সেটা মুভ করবে। এই সব ইনফরমেশন এখন তার নখদর্পণে। তাকে আর অনুমান করতে হবে না, সে এখন সবটা জানে। সে তার মনে মনে ওই রাস্তা দিয়ে একবার হেঁটে এসেছে। এই নতুন পাওয়ারের ক্ষমতা আর নলেজ নিয়ে ক্রিস এখন আর পালিয়ে বেড়ানো ভবঘুরে জাদুকর নয়। বিছানা থেকে উঠে ক্রিস লিজের দিকে তাকালো। তার চোখে এখন আর ভয় নেই, আছে দৃঢ় প্রতিজ্ঞা। সে জানে এখন তাকে কি করতে হবে। সে বুঝতে পারছে যে লিজের জীবন, শহরের লাখ লাখ মানুষের জীবন এখন তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সে যদি চুপচাপ বসে থাকে তবে ওই ভীষণটাই সত্যি হবে, কিন্তু সে তো সেটা হতে দেবে না। ক্রিস ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে গেল। বাইরে এফবিআই এজেন্টরা ওত পেতে আছে, সেটাও সে জানে। কিন্তু এবার সে আর পালাবে না। এবার সে খেলবে ফ্রন্ট ফুটে, কারণ এই মুহূর্তে, এই সেকেন্ডে পুরো ভবিষ্যৎ তার হাতের মুঠোয়। সে জানে কখন কাকে ফোন করতে হবে, কখন গাড়ি থামাতে হবে, কখন গুলিটা চালাতে হবে। মুভিটা এখানেই শেষ হয় একটা পজিটিভ আর অফুরন্ত সম্ভাবনার ইঙ্গিত দিয়ে। আমরা বুঝতে পারি ক্রিস এবার নিচে নামবে, ক্যালি ফেরিসের সাথে হাত মেলাবে, হয়তো নিজের স্বার্থে, এবং সেই টেরোরিস্টদের হারিয়ে বোমাটা উদ্ধার করবে। কিন্তু এবার আর কোনো ভুল হবে না, কারণ সে ভুলগুলো আগেই শুধরে নিয়েছে তার স্বপ্নে। মুভিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।